আমরা আগে দেখেছিলাম যে কিভাবে পুরো শহর এই বিষাক্ত বরফে ভরে গেছে আর কিভাবে তারা বেঁচে আছে সেটা জানবো আজকের এই তৃতীয় পর্ব থেকে। তো চলো শুরু করি আজকের তৃতীয় ভাগ। যারা এখনো আগের গল্পগুলো দেখোনি তারা অবশ্যই এই গল্পটার পরে সেগুলোকে দেখে নিও, তাহলে পুরো ঘটনাটা বুঝতে পারবে। হুয়ান এবং বাকি লোকেরা শেষমেশ শত্রুদের ঘেরাও ভেঙে বেরিয়ে যেতে সক্ষম হয়। বাকি বেঁচে থাকা লোকেরা এখন সেই ফ্লাওয়ার ক্যাম্পের দিকে এগিয়ে যেতে চায় যাতে সেনার সাথে মিলিত হতে পারে। কিন্তু হুয়ানের এখনও একটা বড় দায়িত্ব রয়েছে, তার মেয়েকে খুঁজে বের করা। সে একা একা ফিরে এসে আবারও তার বন্ধু ফাওয়ালির গলিতে যায়। তাকে দেখে মনে হয় যে সেখানে এখন লোকেরা পাহারা দিচ্ছে, হয়তো তারা শত্রুর উপস্থিতি টের পেয়েছে। যখন হুয়ান ফাওয়ালির বাড়িতে পৌঁছায়, বাড়ির সব লোক তাকে উদ্দীপনাময়ভাবে ভেতরে ডাকতে থাকে। হুয়ান যখন সোফার কাছে পৌঁছায়, তার চোখ যেন বিস্ময়ে বড় হয়ে যায়। এই মেয়েটিকে সে এতদিন ধরে খুঁজছিল, এখন তার স্ত্রীর কোলে শান্তিপূর্ণভাবে ঘুমাচ্ছিল। সে কাঁপতে কাঁপতে মেয়েটির মুখ স্পর্শ করে এবং স্ত্রীর কাছে প্রশ্ন করে, তুমি তাকে কোথায় পেয়েছো? ইলিয়ানা চোখের জল ফেলতে ফেলতে বলে, আমরা নয়, সে নিজেই আমাদের খুঁজে নিয়েছে। এখন যখন সবাই একত্রিত হয়ে গেছে, ফাওয়ালি ঠিক করে যে সবাইকে সমুদ্রের মাঝে দ্বীপে চলে যেতে হবে যাতে তারা সেনার সাথে মিলিত হতে পারে। কিন্তু সমস্যা ছিল যে তাদের কাছে শুধুমাত্র একটি গাড়ি ছিল এবং এতগুলো মানুষ সেই গাড়িতে ওঠা যাবে না। এই সময় একজন প্রতিবেশী আসে। আসলে সে ফাওয়ালিকে স্বেচ্ছাসেবী নিরাপত্তা দলের সদস্য হিসাবে যোগ দিতে এসেছিল। তার কথা ছিল এই গলির অধিকাংশ লোক এখন শত্রুদের মোকাবিলা এবং নিজেদের ঘর রক্ষার জন্য প্রস্তুত। তখন সে বড় হৃদয়ে বলে, আমি তোমাদের একটি পুরনো ভ্যান দিতে পারি, তবে পরিবর্তে তোমাদের গ্যারেজ আমাদের বেস হিসাবে ব্যবহার করতে হবে। ফাওয়ালির মন ভারী হলেও সে জানত এখানে থাকা মানে শুধুমাত্র মৃত্যুকে ডাকা। অবশেষে সে সেই চুক্তি মেনে নেয়। পরের সকালে হুয়ান এবং বাকি সবাই তাদের মালপত্র গুছিয়ে দুটি গাড়িতে উঠে সমুদ্রের দ্বীপের দিকে রওনা হয়। গলির লোকেরা তাদের শুভকামনা জানিয়ে বিদায় দেয়। তারা জানত না যে তারা যে বিপর্যয়ের মধ্যে পড়বে সেটা কতটা ভয়ঙ্কর। ফাওয়ালি আগেই পুরো রুট পরিকল্পনা করে রেখেছিল। তারা সড়কপথে বন্দর পর্যন্ত যাবে এবং তারপর নৌকায় চলে যাবে। কিন্তু যখন তারা কাছের বন্দরে পৌঁছায়, তারা যা দৃশ্য দেখেছিল তা ভয়ঙ্কর স্বপ্নের মতো ছিল। গভীর সমুদ্রে এখন সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল। সেখানে অনেক নৌকা কাদার মধ্যে গাঁথা ছিল, যেন কেউ সেগুলো খেলনা হিসাবে ফেলে দিয়েছে। এক বৃদ্ধ মৎস্যজীবী এখনো বসেছিল, ঠিক যেমন সবকিছু স্বাভাবিক ছিল, তবে তার কাছে রাখা বালতিতে একটি ছোট্ট মাছ এখনো আনন্দের সাথে খেলছিল। এদিকে গাঞ্জা লুকাস এখন পুরোপুরি সাদা মুখ নিয়ে দাঁড়িয়েছিল। সমুদ্রে হঠাৎ পিছনে সরে যাওয়া একটি ভয়ঙ্কর সুনামি পূর্বাভাস ছিল। সবাই বুঝে যায় যে এটা কোনো হতাশাগ্রস্ত অনুমান নয়। তারা দ্রুত দিক পরিবর্তন করে। এখন তারা জানে যে সমুদ্রের দ্বীপ আর কোনো বিকল্প নেই। একমাত্র আশা ছিল সেই ফ্লাওয়ার ক্যাম্প। রাস্তার দুপাশে গাড়ি সারি যেন এক বিশাল লোহার অজগরের মতো দূর পর্যন্ত ফেলানো ছিল। ঠিক তখনই একটি কালো ধোঁয়া সকলের দৃষ্টি আকর্ষণ করে। যখন তারা কাছে যায়, তারা দেখতে পায় একটি গাড়ি উল্টে পড়ে আছে। ড্রাইভারের হেলমেটের ওপর গুলির দাগ রয়েছে। এখন এটা স্পষ্ট হয়ে যায় এই হামলা কোনো বাইরের শত্রু না, বরং কোনো পরিচিত মানুষ দ্বারা করা হয়েছে। তবে হুয়ান এখন এই সব প্রশ্ন নিয়ে চিন্তা করার অবস্থায় নেই। তার মেয়ে আনা যদিও এখন নিরাপদে ফিরে এসেছে, কিন্তু সে অদ্ভুত আচরণ করছে। তার এটা মনে নেই যে সে কিভাবে তার মায়ের কাছে পৌঁছেছে। ইলিয়ানা মনে করে যে এটা হয়তো ক্লান্তির প্রভাব, একটু বিশ্রাম নিলেই সে ঠিক হয়ে যাবে। এই সময় তারা একটা বড় সুপারমার্কেটের পাশ দিয়ে চলে যায়। ভেতরে মানুষের ভিড় দেখা যায়, যা গত একঘেয়ে পথে যাওয়ার তুলনায় সম্পূর্ণ আলাদা পরিবেশ তৈরি করেছে। এক মধ্যবয়সী ব্যক্তি হুয়ানকে খুব ভালোবাসার খাতিরে ভিতরে নিয়ে যায়। সে জানায় যে এই এলাকা জীবিত মানুষের সবচেয়ে বড় আশ্রয়স্থল এবং এখানে মজুদ খাবার পর্যাপ্ত, যা কয়েক সপ্তাহ ধরে অনেক মানুষের জন্য যথেষ্ট। দীর্ঘ সময় পর সবাই মিলিত হয়ে পেট ভরে খাবার খায়। খাবারের সময় হুয়ান একটু দ্বিধায়। সেই মানচিত্রে থাকা মৃতদের বিষয়ের প্রশ্ন করে। তখন কিছু মানুষের মুখ সাদা হয়ে যায়। তারা আগে থেকেই জানতো যে কিছু অপরাধী আশেপাশে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সম্ভবত তারা হলো জেল থেকে পালানো বন্দী। হুয়ান এটি শুনে উদ্বিগ্ন হয়ে ওঠে। কিছু তো ঠিক নয়। অন্যদিকে গাঞ্জা লুকাস কিছু যুবকের সঙ্গে হাস্যরসে মগ্ন। সে বলে, শুক্রবার আমি একটু মদ খোঁজে বের হব। শেষ পর্যন্ত আধা সুপারমার্কেট প্রখর করার পর লুকাস তার পছন্দের মদ পেয়ে যায়। ঠিক যখন সে এক পেক খেতে যাচ্ছিল, সুপারমার্কেটের পিছনের দরজা থেকে কিছু গতিবিধি শোনা যায়। লুকাসের
ভ্রু তির্যক হয়ে ওঠে। পরের সকালে তীব্র গোলমাল হুয়ানকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সে ভিড়ের সঙ্গে সুপারমার্কেটের দরজার দিকে দৌড়ে যায়। সেখানে গিয়ে সে দেখে সবাই উত্তেজিত হয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। অনেকদিন ধরে চলতে থাকা প্রাণঘাতী তুষারপাত অবশেষে থেমে গেছে। বহু প্রতীক্ষিত সূর্যের রশ্মি মেঘের ফাঁক দিয়ে সাদা তুষারের জমিতে সোনালি আলো ছড়িয়ে দিচ্ছিল। এই ছেলেটা প্রথমে সুপারমার্কেট থেকে বেরিয়ে আসে। গভীর শ্বাস নিয়ে তারা সবাই হাসি মুখে তার দিকে তাকিয়ে দেখে। সবাই উত্তেজনায় সুপারমার্কেট থেকে বাইরে বেরিয়ে আসে। আশেপাশে আনন্দের আওয়াজ। ফাওয়ালি তার কম্পাস বের করে দেখে, তবে এখন দিশাগুলো সম্পূর্ণরূপে বিপরীত হয়ে গেছে। এর মানে হলো বিপদ এখনো শেষ হয়নি। তখন ইলিয়ানা ভীত হয়ে জিজ্ঞাসা করে, কি কেউ লুকাসকে দেখেছো? হুয়ান এবং বাকি সবাই দ্রুত সুপারমার্কেটে তাকে খুঁজতে চলে যায়, কিন্তু তারা শুধু একটি মদের বোতল পায়। লুকাস কোথাও নজরে আসেনি। হঠাৎ একটি গাড়ি জোরে ব্রেক মারে এবং সুপারমার্কেটের সামনে থামে। সেই গাড়ি থেকে 3 জন অস্ত্রধারী মুখোশ পরা লোক নেমে আসে। কিছু না বলে তারা সরাসরি আক্রমণ করতে শুরু করে। যখন হুয়ান শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছায়, পুরো জায়গা ইতিমধ্যে বিশৃঙ্খলার মধ্যে পরিণত হয়ে গিয়েছিল। সবাই বাঁচার জন্য এলোমেলোভাবে ছুটছিল। ইলিয়ানা কাঁপানো কণ্ঠে বলছিল যে তাদের মেয়ে আনা কিছু সময় আগে বাইরে খেলছিল। হুয়ানের মনে দ্রুত এক ধরনের ভয় প্রভাবিত হয়। তার মনে হয় যে এই 3 জন হামলাকারী আনার জন্য বিপদের কারণ হতে পারে। তখন ইলিয়ানা একদম যুদ্ধ মুডে চলে আসে। সে ধারাবাহিকভাবে লক্ষ্য করে 2 জন হামলাকারীকে মেরে ফেলে। তৃতীয় হামলাকারী কোথাও হারিয়ে যায়। হুয়ান একটি মৃতদেহের কাছে গিয়ে মুখোশ খুলে দেখে সে একটি ক্লান্ত এবং মধ্যবয়সী মহিলা। তার গলায় একটি শিশুদের লকেট ঝুলছে। হুয়ানের শরীরে শীতল শিহরণ অনুভূত হয়। একজন মা কেন নিরপরাধ মানুষের উপর আক্রমণ করবে? তখন দূর থেকে ট্রাকের ইঞ্জিনের গর্জন শোনা যায়। কিছু সৈনিকদের গাড়ি সুপারমার্কেটের সামনে থামে এবং সেই হারিয়ে যাওয়া লুকাস তাদের মধ্যে একটি ট্রাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারপর বাকি সব মানুষ সেই ট্রাকে ওঠে। সৈন্যদের সঙ্গে সে ফ্লাওয়ার ক্যাম্পের দিকে যাত্রা শুরু করে। হুয়ান এবং বাকি সবাই লুকাসকে জিজ্ঞাসা করে, গত রাতে তোমার সাথে কি হয়েছিল? লুকাস মাথা নেড়ে জানায়, আমার কিছু মনে নেই। আমি তো শুধু কিছু পেক খাওয়ার পর সবকিছু ভুলে গিয়েছিলাম। পরে সৈন্যরা আমাকে রাস্তার পাশে জাগিয়ে বলছিল যে তারা সেই ফ্লাওয়ার ক্যাম্প থেকে এসেছে। তারপর তারা আমাকে সুপারমার্কেটে নিয়ে আসে। হুয়ান এটা শুনে অদ্ভুতভাবে সন্দেহে পড়ে যায়। তার মনে হয় সবকিছু কিছুটা রহস্যময় লাগছে, কিন্তু হুয়ান জানে না যে কিছু কিলোমিটার দূরে একটি সুড়ঙ্গে আরও অদ্ভুত ঘটনা ঘটছে। সেই তৃতীয় হামলাকারী যে পালিয়ে গিয়েছিল, সে খুব স্বাভাবিকভাবে কীটপতঙ্গের ঝড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, যেন সে তাদেরই অংশ। 3 দিন চোখের পলক ফেলতে ফেলতে চলে যায়। এখন হুয়ান এবং বাকি সবাই সেই ফ্লাওয়ার ক্যাম্পে গিয়ে বসে পড়ে। অনেক যুবক নিজেরাই যুদ্ধে যোগ দিতে ইচ্ছুক, যাতে পুনর্গঠন যুদ্ধে সহায়তা করতে পারে। তবে এখনও অবশিষ্ট থাকা মহিলাদের অধিকাংশই মেডিকেল ইউনিটে পাঠানো হয়েছে, কারণ এই পৃথিবীতে আহত মানুষ কখনোই শেষ হবে না। ফাওয়ালিকে একজন সৈন্যের মাধ্যমে কমান্ডো রুমে ডাকা হয়। জানা যায় যে শীর্ষ কমান্ডো লুকাসের থেকে শুনেছে সে ইলেকট্রনিক এবং যন্ত্রপাতির একজন বিশেষজ্ঞ। ক্যাম্পে একটি পুরানো ওয়্যারলেস ট্রান্সমিটার রয়েছে, যেটির জন্য একজন পেশাদার অপারেটর প্রয়োজন। তবে ফাওয়ালি তার খারাপ স্বাস্থ্যের কথা উল্লেখ করে কাজটি ফিরিয়ে দেয়। এদিকে ক্যাম্পের মাঠে হুয়ান দুটি ঝগড়াটের জড়ানো বন্ধুদের দেখে। তখনই সে জানতে পারে যে শীর্ষ কমান্ডো ফাওয়ালিকে একটি মিশন দিয়েছে। তাকে শহরের কেন্দ্রস্থলে গিয়ে একটি ট্রান্সমিটার চালাতে হবে, যাতে আরও বেঁচে থাকা মানুষের সে ফ্লাওয়ার ক্যাম্পে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানানো যেতে পারে। কিন্তু ফাওয়ালি জানে শহরের কেন্দ্র খুবই বিপজ্জনক। পুরো সেনাবাহিনীও পাঠানো হলে তারা হয়তো ফিরে আসতে পারবে না। গাঞ্জা লুকাস ফাওয়ালিকে স্বার্থপর বলে সম্বোধন করে। সে বলে যে যদি এই পরিকল্পনা সফল হয় তবে হাজার হাজার জীবন বাঁচানো সম্ভব হবে। তখন সিগন্যাল টাওয়ার থেকে সিটির আওয়াজ আসে। কিছু সৈন্য ট্রাক নিয়ে ক্যাম্পে আসে এবং জানা যায় যে তারা নতুন বেঁচে থাকা মানুষদের একটি দল নিয়ে এসেছে। ফাওয়ালি একটি পুরনো পরিচিত মুখ দেখে তার পুরনো প্রতিবেশী, যিনি তাদের আরবি মোটরহোম দিয়েছিল, কিন্তু এখন সে খুব ক্লান্ত, দুর্বল এবং ভেঙে পড়েছে। কাঁপানো কণ্ঠে বলে, সব প্রতিবেশী মারা গেছে, এখন শুধু আমি একাই বেঁচে আছি। রাতের বেলা কিছু বেঁচে থাকা মানুষ হুয়ানকে জাগিয়ে তোলে। এরা সেই লোকেরা যারা আগে তার সঙ্গে বিল্ডিং থেকে পালিয়েছিল। এখন তারা প্রায় যুদ্ধসঙ্গী হয়ে উঠেছে। নেতা কঙ্কো, যারা একসময় তার বাবার সঙ্গে ট্রেন চালাতো, বলছে যে সে আশা করে হুয়ান ওয়্যারলেস স্টেশন সেটা মিশনে যোগ দেবে। ভেবেচিন্তে শেষে হুয়ান ফাওয়ালিকে রাজি করায়। তারা সিদ্ধান্ত নেয় যে তারা একসঙ্গে ওয়্যারলেস মিশনে অংশ নেবে। সকালে 20 জনের বেশি স্বেচ্ছাসেবক তাদের পরিবারের সঙ্গে বিদায় নিয়ে র্যাফটে করে নদী পার হতে শুরু করে। পথে অনেক মালবাহী বিমান আকাশে শহরের দিকে যাচ্ছে।
সবাই দেখে তাদের সাহস বাড়ে। এর মানে হলো সেনা এখনো লড়াই করছে এবং মানবতা হারায়নি। রেলপথ অনুসরণ করে তারা অবশেষে একটি ছেড়ে দেওয়া রেল স্টেশনে এসে পৌঁছায়। কিছু লোক বাইরে সতর্কমূলক ডিউটিতে থাকে, বাকিরা তৎক্ষণাৎ ট্রেনটিকে বাহিনীর উপযুক্ত করে ফেলার কাজ শুরু করে। তারা লোকোমোটিভের সামনে মোটা স্টিলের প্লেট লাগিয়ে হামলার স্থানগুলোতে ভারী মেশিন সেট করে। সবকিছু প্রস্তুত হওয়ার পর সবাই ট্রেনে উঠে স্টেশন থেকে যাত্রা শুরু করে। তবে কেউ লক্ষ্য করেনি যে দূরে ওয়াটার টাওয়ারে একটি ঘড়ি পরা নারী তাদের নীরবে পর্যবেক্ষণ করছে। তারা প্রস্তুত ছিল, সবাই সেফটি রোপ দিয়ে নিজেদের শক্ত করে বেঁধে নেয়। তারা জানতো সামনে ভয়ানক ধাক্কা আসছে। ট্রেন গর্জন করতে করতে দ্রুত গতিতে এগোতে থাকে। সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে। এই লোহার দৈত্য বিদ্যুতের গতিতে সমস্ত বাধা ছিন্ন করে এগিয়ে যায়। বেঁকে যাওয়া লোহার টুকরো আর ছিন্নভিন্ন ধাতুর অংশ চারিদিকে উড়ে যেতে থাকে। ট্রেন জোর করে নিজের পথ তৈরি করে নেয়। ধোঁয়া কেটে যাওয়ার পর সবাই আকাশে হাত তুলে উল্লাসে চিৎকার করে ওঠে। তারা অবশেষে শহরের প্রবেশে সফল হয়, তবে অনেক দূর নয়। ট্রেন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি উঁচু ভবনের কাছাকাছি মাত্র 100 মিটার দূরে থেমে যায়, কারণ সামনে রেল লাইন আর ছিল না। এখন স্বেচ্ছাসেবকদের পায়ে হেঁটে এগোতে হবে। পথে তারা দেখতে পায় একটি ধ্বংসপ্রাপ্ত কার্গো বিমান পড়ে আছে। তাদের মনে প্রশ্ন জাগে, যেখানে পোকামাকড় উঠতে পারে না সেখানে এই বিমানটি কিভাবে ভেঙে পড়ল। লক্ষ্য ভবনে পৌঁছে কমান্ডাররা দলটিকে 3 ভাগে ভাগ করে দেয়। প্রযুক্তির দলটি ছাদে উঠে যায় যাতে ট্রান্সমিটার স্থাপন করা যায়। যুদ্ধ দলটি ভবনের বাইরে অংশে প্রতীক্ষারত ঘাঁটি তৈরি করে, আর 4 জনের একটি দলকে পাঠানো হয় ওই ধ্বংসপ্রাপ্ত বিমানটির পরীক্ষা করতে। হুয়ান চিন্তিত হয়ে চারপাশে তাকায়। এত বড় একটি দল শহরের মাঝে ঢুকে পড়েছে, অথচ কোনো পোকা আক্রমণ করছে না। এ যেন খুব অস্বাভাবিক। তার মনে হতে থাকে, এটা কি কোনো বড় ষড়যন্ত্র? ঠিক তখনই তদন্ত দল বিমানের ভেতরে খুঁজে পায় বেশ কিছু শক্তিশালী বোমা। বিস্ময়ের কথা, এই বোমাগুলো লক্ষ্য ছিল কোনো গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নয়, একটি সাধারণ স্ফোট হলো এই ব্যাপারটিকে তাদের হতভম্ব করে তোলে। সেই সময় হঠাৎ এক ছোট্ট ছেলে তাদের সামনে আসে। তদন্ত দল স্বাভাবিকভাবে তার কাছে যায়, কিন্তু এরপর যা দেখে তা তাদের সিদ্ধারা সোজা করে দেয়। রেল লাইনের দুপাশে দাঁড়িয়ে আছে একদল অস্ত্রধারী সৈন্য। ওদিকে ভবনের ছাদে ফাওয়ালি ট্রান্সমিটার পুরোপুরি সেট করে ফেলে। যোগাযোগ অফিসার এক গভীর নিঃশ্বাস নিয়ে সম্প্রচার শুরু করে। সে বলে, মানবজাতির ইতিহাসে এটাই সবচেয়ে বড় সংকট। সে সকল জীবিত মানুষকে আহ্বান জানায়। সে ফ্লাওয়ার ক্যাম্পে এসে একসাথে এই পোকামাকড়দের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ক্যাম্পে থাকা মানুষরা রেডিও এই বার্তা শুনতে পায়। পুরো ক্যাম্প আনন্দে উল্লাসে ফেটে পড়ে। সবাই একে অপরকে জড়িয়ে ধরে, যেন নতুন করে বাঁচার আশা ফিরে পেয়েছে। সম্প্রচার শেষ হওয়ার পর প্রযুক্তি দলটি ট্রান্সমিটার এমনভাবে সেট করে যাতে প্রতি 5 মিনিটে বার্তাটি স্বয়ংভাবে পুনর্প্রচার সম্পাদিত হয়। কিন্তু তারা এখন ফিরে যেতে উদ্যত। তখন হঠাৎ কেউ দেখে দূরে নদীর ধারে কিছু রহস্যজনক কিছু ঘটছে। সেই স্পট হোলটি একটি নীল রহস্যময় আলোয় ঝলমল করছিল। হুয়ান সঙ্গে সঙ্গে একজন কর্মকর্তাকে বলল সে যেন সেখানে তদন্তের জন্য একটি দল পাঠানো হয়। কিন্তু কর্মকর্তার মুখ হঠাৎ করেই নীল হয়ে গেল, কারণ আগেই যে দলটি পাঠানো হয়েছিল তারা এখনও ফেরেনি এবং আরও অতিরিক্ত মানুষও ছিল না। রাত যত গভীর হতে লাগলো, হুয়ান ও তার কিছু বন্ধু একটি ছোট্ট টেবিলে বসে তাস খেলছিল। কিন্তু গাঞ্জা লুকাস আচরণ ছিল অত্যন্ত অদ্ভুত। যিনি প্রতিদিন শান্তভাবে তাস খেলতে অভ্যস্ত, সেই লুকাস আজ এত বড় ভুল করলো যে তাস খেলার সবচেয়ে সহজ নিয়মটাই ভুলে গেল। সবাই যখন অবাক হয়ে তাকিয়ে আছে, তখন হঠাৎ লুকাস উঠে দাঁড়ালো এবং নিজের হাতে লুকানো ছুরিটা বের করে এক সাথীর পেটে গভীরভাবে ঢুকিয়ে দিল। সে যখন পালানোর চেষ্টা করছিল, তখন হুয়ান তার পেছনে ধাওয়া করে তাকে বিল্ডিংয়ের ছাদে গিয়ে ধরে ফেলে। এই সময় লুকাস দূরে সেই নীল আলোয় আলোকিত স্টেডিয়ামের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে বলল, আমার মিশন শেষ। হুয়ান কিছু বোঝার আগেই লুকাস ছাদ থেকে চাঁদের আলোয় ঝলমলে রাতের নিচে লাফ দিয়ে দেয়। হুয়ান ও তার সাথীরা ব্যালকনি থেকে নিচে তাকিয়ে দেখল অনেক লোক তাদের দিকে এগিয়ে আসছে। তারা ভয়ে ছুটে নিচে নেমে যেতে থাকে, কিন্তু নিচে নামতেই তারা একটি মোটা পাহারাদার ব্যক্তির সঙ্গে ধাক্কা খায়, যে তখন টহল শেষে ফিরছিল। তারা কিছু বলার আগেই সেই মোটা লোকটা চিৎকার করে ওঠে এবং বহু লোক হুয়ানের দিকে দৌড়াতে থাকে। হুয়ান দৌড়াতে দৌড়াতে আরও বেশি ভীত হয়ে পড়ে। অনেক কষ্টে সে একটি ট্রেনের মধ্যে লুকাতে পারে। একসময় যে দলে 20 জনের বেশি মানুষ ছিল, এখন সেখানে মাত্র 5-6 জন রয়ে গেছে। কেউ কেউ হঠাৎ শত্রুতে পরিণত হয়েছে, বাকিরা লুটেদের হাতে মারা গেছে। এখন সবাই শিবিরে ফিরে গিয়ে রিপোর্ট করার কথা ভাবছে, কিন্তু হুয়ানের চিন্তা আলাদা। তার মনে হচ্ছে সেই নীল আলোয় আলোকিত স্টেডিয়াম আরও ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করা হচ্ছে। এই দৃশ্য দেখে তার শরীর শিহরে ওঠে। এমনকি তার নিজের মেয়েও সেই লোকেদের মধ্যে দাঁড়িয়েছিল। তারা সবাই এমনভাবে দাঁড়িয়েছিল যেন কোনো অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে রয়েছে। তারা সোজা মাঠের মাঝ বরাবর তাকিয়েছিল, যেন কোনো দেবতার আবির্ভাব অপেক্ষায় আছে।
ঠিক তখনই হুয়ানের মনে পড়ে যায়, আমি এই দৃশ্য আগেই দেখেছি, বড় কিছু ঘটতে যাচ্ছে। হুয়ান এটুকু বলার আগেই সেই নীল আলো থেকে এক বিশাল হাত বেরিয়ে আসে, যার আঙুলগুলো অনেক বড় বড় আর জোরালো। সেই হাতটি তাল মিলিয়ে নড়তে থাকে, আর কিছু মানুষ যেন কোনো আদেশ পাচ্ছে। তারা সেই জায়গা থেকে চুপচাপ সরে যায় এবং বাকি লোকজন সেই নীল আলোকে এক দৃষ্টিতে দেখতে থাকে। সেই মুহূর্তে হুয়ানের সবকিছু স্পষ্ট হয়ে যায়। এই পোকাজাতীয় জাতিগুলো আসলে ছিল আরেকটা উন্নত সভ্যতার স্কাউট বা অগ্রদূত মাত্র। আসলে তাদের সামনে আসার দরকার ছিল না, শুধু কিছুটা দূর থেকে একটি বিশেষভাবে গঠিত শক্তি ছুঁড়ে দিয়ে শহরটিকে বন্ধ করে দেওয়া এবং অবশিষ্ট মানুষদের মানসিকভাবে নিয়ন্ত্রণ করলেই সেই ভিন্নগ্রহী প্রজাতিগুলো সহজে পৃথিবী দখল করে ফেলতে পারত। আর সেই তথাকথিত সেই ফ্লাওয়ার ক্যাম্প আসলে ছিল একটা ফাঁদ, যা এই এলিয়ানদের সভ্যতায় তৈরি করেছিল। তারা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল এবং তথাকথিত বিদ্রোহী বাহিনীর নাম করে বেঁচে থাকা মানুষদের সেখানে ডেকে এনেছিল। এইসব মানুষ শেষ পর্যন্ত ভিন্নগ্রহী প্রজাতির পুতুলে পরিণত হবে। হুয়ানের মেয়ে আর তার গাঞ্জা লুকাস বন্ধু, তারা তো আগেই মানসিক নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। আর হুয়ানের মনে যে বারবার ছিন্ন ভিন্ন দৃশ্য ভেসে ওঠে, তার কারণ হলো সে নিজেই শাশ্বত কণিকা, অর্থাৎ দ্য ইন্টারনাল এলিমেন্ট। সে সময় আর স্থানের সাথে ভ্রমণ করতে পারে, সে বারবার অতীতে ফিরে আসে। মূল গল্প অনুযায়ী হুয়ান এলিয়েন প্রজাতির সঙ্গে লড়াই একবারে হেরে গিয়েছিল, সবাই সেই পুতুল হয়ে গিয়েছিল, শুধু হুয়ান একাই বেঁচে ছিল। তাই সে সময়ের প্রথম পর্যায়ে ফিরে আসে এই এলিয়েন আক্রমণ ঠেকানোর শেষ চেষ্টায়। কিন্তু সময় ভ্রমণের একটা মূল্য ছিল, সে তার স্মৃতি হারিয়ে ফেলে এবং মনে হচ্ছে এবারও হুয়ানের সেই রক্ষার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এই ছিল দ্য ইন্টারনাল মুভির প্রথম সিজন। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে পরবর্তী পর্বের জন্য সঙ্গে থাকুন।